লেকচার 3তে মডিউলাস, কনজুগেট এবং a প্লাস আয়োটা বি আকারে সাজাতে শিখেছি। এবারে আমরা আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড নির্ণয় করতে শিখব। পূর্বের ক্লাসগুলিতে আমরা কি শিখেছি না 2D সম্পর্কে আমাদের ধারণা আছে। 2D সম্পর্কে ধারণা আছে। দেখো x x dashed y y dashed প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাদ। প্রথম পাদে কোনো বিন্দুর স্থানাঙ্ক ধরে যাক 2,3। এই বিন্দুর স্থানাঙ্ক 2,3। এখানে ভুজ 2 এবং কোটির মান 3। ভুজ পজিটিভ এবং কোটির মানও কিন্তু পজিটিভ। দ্বিতীয় পাদে মাইনাস ড্যাশ মানে মাইনাস প্লাস মানে ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ। নেগেটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ আমরা জানি। আজকে একটু অ্যাডভান্স করব। দেখো এখানে অ্যাকচুয়ালি কি হয়, এখানে x এর মানটা গ্রেটার দেন 0 হয়। x এর মান গ্রেটার দেন 0 মানে x পজিটিভ, y পজিটিভ। দ্বিতীয় পাদে কি হয়, x এর মান নেগেটিভ, x লেস দেন 0, লেস দেন মানে 0 থেকে কম হওয়া মানে কি ছোট, y লেস দেন 0, y গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0, x লেস দেন 0 মাইনাস y গ্রেটার দেন 0। এখানে x গ্রেটার লেস দেন 0, y লেস দেন 0 এবং চতুর্থ কোয়াড্রেন্টে x গ্রেটার দেন 0, y লেস দেন 0 জানি আমরা প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস এভাবে জানি। আজকে একটু এইভাবে একটু দেখালাম। এটাকে আমরা xy তল, xy প্লেন বলেছি, xy প্লেন বা কার্তেশীয় প্লেন বলেছি। এইবারে দেখো আজকে আমরা কমপ্লেক্স প্লেন চিনব। দেখো এখানে এটা রিয়াল অ্যাক্সিস, এটাও রিয়াল অ্যাক্সিস, তাই এটা রিয়ালের মধ্যেই, প্লেনটাও রিয়াল ওটা। কিন্তু এখানে দেখো এটা রিয়াল অ্যাক্সিস, x হচ্ছে রিয়াল অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস y হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। মূলবিন্দু এই তলটাকেই আমরা কি বলবো না কমপ্লেক্স প্লেন or আর্গেন্ট প্লেন। গাউসিয়ান প্লেন বলা যেতে পারে। তো কমপ্লেক্স প্লেনে আমরা দেখলাম। এইবার একটা কমপ্লেক্স নাম্বার নিলাম, সাপোজ z ইকুয়াল টু 1 প্লাস আয়োটা। এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে, একে যদি আমরা কোঅর্ডিনেট সিস্টেমের মতো করে লিখি তো 1 1 মানে রিয়াল পার্টের মান 1, ইমাজিনারি পার্টের মান 1, তাহলে 1 1। তো পজিটিভ 1 এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে 1 প্লাস আয়োটা, এটা কিন্তু প্রথম পাদে আছে, এই রকম জায়গাতে আছে। সাপোজ 1 1। 2 নাম্বার একটা কমপ্লেক্স নাম্বার নিলাম, z1 ইকুয়াল টু -3
-4 আয়োটা। এটাকে যদি কোঅর্ডিনেট সিস্টেমের মতো লিখি, স্থানাঙ্ক আকারে লিখি -3, -4, এই যে বিন্দুটা এটা হচ্ছে মাইনাস মাইনাস, দ্যাট মিন্স -3, -4, -3, -4 থার্ড কোয়াড্রেন্টে 1st, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে। তাহলে এবারে আমাকে বলবে এক্স ওয়াই কমপ্লেক্স প্ল্যান, এই যে কমপ্লেক্স প্ল্যান নিলাম, এখানে তিনটা আমি 4টা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি। সাপোজ z1 x1 প্লাস আয়োটা y1, 2 নাম্বার z2 ইকুয়াল টু x2 প্লাস আয়োটা y2, 3 নাম্বার, আচ্ছা এখানে একটু কারেকশন, ওকে, মাইনাস x2, 3 নাম্বার একটা কমপ্লেক্স নাম্বার z3 ইকুয়াল টু -x3 মাইনাস আয়োটা y3, 4 নাম্বার একটা কমপ্লেক্স নাম্বার z4 x4 মাইনাস আয়োটা y4। এই যে কমপ্লেক্স নাম্বারগুলো আমরা নিলাম, এগুলো কোন কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে এটা একটু দেখে নিই। এটা কোন কোয়াড্রেন্টে বলতে হবে, দেখেই কি আছে, পজিটিভ 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 পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্ট, অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, নেগেটিভ পজিটিভ, কীরকম না নেগেটিভ পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা কি নেগেটিভ নেগেটিভ, এটা হচ্ছে তোমার থার্ড কোয়াড্রেন্ট, পজিটিভ নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্ট। তো বিভিন্ন কমপ্লেক্স নাম্বারগুলো কমপ্লেক্স প্লেনে কোন কোন কোয়াড্রেন্টে থাকে এটা আমরা কিন্তু স্পষ্টভাবে বুঝে নিলাম। ঠিক, এইবারে যাচ্ছি আমরা অ্যামপ্লিটিউড শেখার জন্য। প্রস্তুতি নিলাম আমরা আগে সর্বপ্রথমে, এইবারে আমরা দেখছি যে অ্যামপ্লিটিউডটা কি আসলে। আমি একটা উদাহরণ নিচ্ছি, ধরো z ইকুয়াল টু 1 প্লাস আয়োটা, একটা কমপ্লেক্স নাম্বার নিলাম। এইবার তোমাকে দেখাচ্ছি কমপ্লেক্স প্লেনে এটা কিরকম, কোথায় অবস্থান করছে। x x ড্যাশ y y ড্যাশ, যখনই এটা কমপ্লেক্স প্লেন তার মানে আমার যেটা হরাইজন্টাল অ্যাক্সিস, দ্যাট মিন্স এক্স অ্যাক্সিস রিয়াল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা রয়েছে উলম্ব রেখা ওয়াই অ্যাক্সিসটা, এটা কিন্তু ইমাজিনারি অ্যাক্সিস, কারণ আমরা কমপ্লেক্স প্লেন নিয়েছি। তো দেখো এবারে এই যে আমাদের এই কমপ্লেক্স নাম্বারটা আছে, যেটাকে কোঅর্ডিনেটের মতো করে লিখলে 1,1 হবে, এটা তাহলে কোথায় কোথায় অবস্থান করছে, 1 1, দ্যাট মিনস এরকম জায়গায় 1 1, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করছে। ধরো এটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ এবং তার কোঅর্ডিনেট 1,1। এবার ও এ জয়েন করে দিলে আমরা কি পেতাম, ও এ জয়েন করে দিলে আমরা মড জেড, যেটাকে আমরা আর বলেছি, মডিউলাস জেড আর দ্বারাও প্রকাশ করা হয়, মড অফ জেড দ্বারাও প্রকাশ করা হয়। এই যে মডিউলাস একটা লাইন ভাবো, এরো সিম্বল দিলাম।
এটা এক্স এক্সের সাথে যে কোণ উৎপন্ন করেছে সেটাই হচ্ছে আর্গুমেন্ট। সাপোজ সেটা থিটা, আলফা ধরি, আলফা। এই কোণটা আমাদের কাছে আলফা, এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে y ইকুয়াল টু আর সাইন আলফা, x ইকুয়াল টু আর কস আলফা। এবার দেখো তো y বাই এক্স করলে কি হচ্ছে, y বাই এক্স করলে দাঁড়াবে আর কস আর সাইন থিটা, আর সাইন থিটা বাই আর কস থিটা, সরি আলফা, আলফা আর আর ক্যান্সেল, তো টেন আলফা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, তাহলে আলফা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট, এই আলফাটাই আর্গুমেন্ট প্রথম পাদে, যেহেতু থিটা ইকুয়াল টু আলফা হবে। এইবারে দেখো যে জিনিসটা আমাদের জানতে হবে আর্গুমেন্ট কি অ্যাকচুয়ালি। আর্গুমেন্ট আমার এটাও হতে পারে, এটা আমাদের থিটা কোণ উৎপন্ন করেছে, এখানে আমাদের এটার ক্ষেত্রে এক্স এর মান 1, ওয়াই এর মানও 1, তো এটা আলফা ইকুয়াল টু টেন ইনভার্স 1/1 মানে 1, টেন 45 এর মান 1, 45 ডিগ্রি, তো 45 ডিগ্রি আলফা। এটাই হচ্ছে প্রথম পাদে, এটাই হচ্ছে আর্গুমেন্ট। আচ্ছা, আর্গুমেন্ট কি আরও হতে পারে? একদম হতে পারে, একদম হতে পারে। সেটা কিরকম দেখো, এইটা আমার ক্ষেত্রে স্পেশালি এটার ক্ষেত্রে 45 ডিগ্রি দাঁড়ালো। তো এই কোণটাকে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া মানে কি, ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরে তখন কি হয়, অ্যাঙ্গেল কি হয় না, নেগেটিভ হয় ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ হয় আমরা জানি। তো এটা আমার 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি এটাই যদি এইভাবে উৎপন্ন করত, একটা পূর্ণ আবর্তন দেওয়ার পর এখানে একটা পূর্ণ আবর্তন কমপ্লিট হলো, আবারও 45 ডিগ্রি, দ্যাট মিন্স 360 মানে একবার পূর্ণ আবর্তন প্লাস 45 ডিগ্রি, তো কত হচ্ছে 405 ডিগ্রি। হ্যাঁ, এটাও আর্গুমেন্ট হতে পারে। আর কি হতে পারে, আরো অনেক আর্গুমেন্ট হতে পারে, দেখে নাও আগে। সবুজ, এইবার একবার পূর্ণ আবর্তন দিলাম, আর একবার পূর্ণ আবর্তন দিয়ে তারপর 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তার মানে কিরকম 720 প্লাস 45 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 5, 6, 7, 775 ডিগ্রি। এটা কি আর্গুমেন্ট হতে পারে? একদম আর্গুমেন্ট হতে পারে। অথবা এটা যদি এটার ক্ষেত্রে বলি, আমি এবার ক্লকওয়াইজ মুভ করছি, ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা এইদিকে ঘুরে, এই বরাবর ঘুরে, এটা ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমি একবার পূর্ণ আবর্তন করতে চাচ্ছি এইভাবে, এটা কি আর্গুমেন্ট হতে পারে? একদম হতে পারে, এটাও একটা আর্গুমেন্ট। অনেক অনেক আর্গুমেন্ট বেরোবে, কিন্তু আমাদের বইয়ে প্রিন্সিপাল আর্গুমেন্টের কথা বলা আছে। কি সেই প্রিন্সিপাল আর্গুমেন্ট? দেখো, আচ্ছা, জেড ইকুয়াল টু কি ছিল? জেড ইকুয়াল টু 1 প্লাস আয়োটা ছিল। আমরা সেটা বের করব, একটা রেঞ্জের মধ্যে বের করব। অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউড অফ জেড, যেটাকে আমরা থিটা বলবো,
সেটার রেঞ্জটা আমরা এর মধ্যে রাখবো, মাইনাস পাই থেকে পাই এর মধ্যে। এটা ওপেন, এটা ক্লোজড, এই ব্যাপারটা পরে বোঝাবো। অ্যাকচুয়ালি ওপেন মানে এক্স্যাক্টলি মাইনাস পাই না, থিটার মানটা এক্স্যাক্টলি মাইনাস পাই নেওয়া যাবে না, তবে পাই নেওয়া যাবে, পাই এর সমান। এটাকে ভাঙালে এরকম, ওপেন ক্লোজড এর মধ্যে হবে, ঠিক? তার মানে এটা ভালো করে খেয়াল রাখতে হবে, আমাদের বইয়ে প্রিন্সিপাল আর্গুমেন্টের কথা বলা আছে। তো এটার ক্ষেত্রে যেমন আমাদের 45 ডিগ্রি বেরিয়েছিল, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি বেরিয়েছিল, স্পেশালি এই কমপ্লেক্স নাম্বারটার জন্য আলফা বলেছিলাম। আলফা ইকুয়াল টু, অ্যাকচুয়ালি কোণটা বের করে নিই, কোণ হচ্ছে tan ইনভার্স মড ওয়াই বাই এক্স। মড কেন দিলাম, অ্যাকচুয়ালি এটা যদি থার্ড কোয়াড্রেন্টে হতো বা সেকেন্ড কোয়াড্রেন্টে হতো, দেখো আমি প্রথমে যে পাদেই হোক না কেন, ধরে নেওয়া যাক এটা এইখানটায় রয়েছে একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি ধরো আলফা বললাম। এইদিকে ভুজের মান নেগেটিভ হবে এবং কোটির মান পজিটিভ হবে, দ্যাট মিন্স এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ। তো আমি এখানে মড যখন দিচ্ছি তার পজিটিভ নিয়ে ভাববো, জাস্ট ওর ভ্যালুটা, আমি এই অ্যাঙ্গেলটার কথা, এই অ্যাঙ্গেলটা বের করব, ঠিক? তো দেখো এইটার বেলায় যেমন আমরা আলফা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই কত, কেউ দেখো এটাকে এই জন্যই বললাম যে এ প্লাস আয়োটা বি আকারে সাজাতে হবে। তুলনা করো, এটার সাথে তুলনা করলে রিয়াল পার্ট এ এক্স বলি, এক্স প্লাস আয়োটা ওয়াই কমপ্লেক্স নাম্বারের সাধারণ আকার, এর সাথে যদি তুলনা করি রিয়াল পার্ট অর্থাৎ এক্স এর মান 1, ওয়াই এর মান কিন্তু 1, তাহলে 1/1, এটাকে আমরা tan ইনভার্স, যেহেতু মডিউলাস আছে, নেগেটিভ থাকলেও পজিটিভ, পজিটিভ থাকলেও নেগেটিভ, পজিটিভ 1, মডিউলাসের কাজ শেষ করেছি এই জন্য প্রথম বন্ধনী দিয়েছি। tan ইনভার্স এটা হচ্ছে 45 ডিগ্রির মান, 45 ডিগ্রি বলতে পারি, অথবা π/4 আমি ষষ্ঠী পদ্ধতিতে লিখলাম, চলো এটা π/4ও বলি, বৃত্তীয় পদ্ধতি আলফা। দেখা গেছে প্রথম পাদে, অতএব আমরা প্রথম পাদে যদি অবস্থান করে অ্যামপ্লিটিউড বের করে ফেলি, অ্যাকচুয়ালি প্রিন্সিপাল আর্গুমেন্ট আমরা বের করছি। আর্গুমেন্ট অফ জেড, এটা কিভাবে প্রকাশ করা হয়, ডিনোটেড বাই এ আর জি অফ জেড ইকুয়াল টু, এটাকেই থিটা বলা হয়, এই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু আলফা হয়, অতএব থিটা ইকুয়াল টু π/4। প্রথম পাদে যদি হয় তাহলে থিটার মান হবে 45 ডিগ্রি π/4, আর থিটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি আলফা, এটা হচ্ছে ফর্মুলা, থিটা ইকুয়াল টু আলফা। প্রথম পাদে হলে থিটা ইকুয়াল টু আলফা, আর্গুমেন্ট অবশ্যই প্রিন্সিপাল আর্গুমেন্ট, কারণ এটা এই রেঞ্জের মধ্যেই পড়ে, দেখো এটা -π থেকে π এর মধ্যেই পড়ে 45 ডিগ্রি। এইবারে দেখি নেক্সট 2 নম্বরে z ইকুয়াল টু -√3 প্লাস আয়োটা, আর একটা কমপ্লেক্স নাম্বার নিলাম, এর আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করব। আর্গুমেন্ট বলতে অনেকগুলো কোণ হতে পারে,
প্রিন্সিপাল আর্গুমেন্ট যখন হবে তখন এই রেঞ্জের মধ্যেই থাকবে -π থেকে π, ওপেন ক্লোজড। দেখো সেটা কিরকম, এটা কোন পাদে রয়েছে? নেগেটিভ, এক্স এর মান নেগেটিভ, পজিটিভ দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদে আছে, এটা দ্বিতীয় কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট যেটাকে বলে, সেকেন্ড কোয়াড্রেন্টে এই কমপ্লেক্স নাম্বারটা আছে। এটা কোঅর্ডিনেট সিস্টেমে যদি লেখা হয় -√3 1, ধরো এখানে আছে -√3 + 1, তাহলে এটা হচ্ছে আমাদের মডুলাস, আর এইটাকে আমরা থিটা বলবো, আলফা বলবো। চলো আলফা বের করি এবার। আলফা ইকুয়াল টু tan ইনভার্স মড y/x। বলো y এর মান কত? y কত? x প্লাস আয়োটা y এর সাথে তুলনা করতে হবে, x এর মান এটা, y এর মান 1 আছে, 1/-√3, y এর মান অ্যাকচুয়ালি -√3, মড দেওয়া হয়েছে, তার মানে এটা পজিটিভ, নেগেটিভ থাকলেও পজিটিভ। মডটাকে তুলে দিয়ে ব্র্যাকেট বানালাম কারণ মডের অপারেশন করে নিয়েছি। তাহলে আলফার মান দেখা যাক কত হয়। tan ইনভার্স এটা কত ডিগ্রির মান? tan 30 π/6, আলফা ইকুয়াল টু π/6। তো এটা কিন্তু আমার আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট না, আলফাটাকে আমরা বলছি না, এটা হবে আমাদের থিটা, এবং এটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট। অতএব যেহেতু z belongs to এটা belongs to সিম্বল, belongs to মানে অন্তর্ভুক্ত হওয়া, z belongs to সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্বিতীয় পাদে অবস্থিত, দেওয়ার পর ARG অফ z সংক্ষেপে, অথবা AMP অ্যামপ্লিটিউড অফ z ইকুয়াল টু থিটা দ্বারা প্রকাশ করা হয়। সবগুলোই আমরা এটাও বলতে পারি, এটাও বলতে পারি, থিটাও বলতে পারি। তো থিটা ইকুয়াল টু হবে π - আলফা। কি হলো? এটা আমার দাঁড়িয়েছিল আলফার মান হচ্ছে π/6। এটা আমরা আর্গুমেন্ট বলছি না, প্রিন্সিপাল আর্গুমেন্ট বলছি না, এইটা হচ্ছে আমার কাছে থিটা। ঠিক মনে রাখতে হবে এটা। তো দ্বিতীয় পাদে আচ্ছা মানটা বের করে নিই। থিটা ইকুয়াল টু π মাইনাস আলফা মানে π/6, তো 6π মাইনাস π ইকুয়াল টু 5π/6। 5π/6 হলো এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে এটার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। নেক্সট 3 নম্বরে দেখো z ইকুয়াল টু -2 আয়োটা, এই কমপ্লেক্স নাম্বারটা নিলাম। এটা কোন পাদে আছে বলো? এটা থার্ডে আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে, তাই তো? থার্ড কোয়াড্রেন্টে আছে। মাইনাস মাইনাস এটা যদি তুলনা করা হয় z ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই, দেন এক্স এর মান হচ্ছে তোমার -2, ওয়াই এর মান হচ্ছে -2, এক্স নেগেটিভ
ওয়াইও নেগেটিভ, তো কোথায়? থার্ডে। তো এখানটায় আমাদের এই রকম জায়গায় এই কমপ্লেক্স নাম্বারটা আছে, এর অবস্থান। এইবার এর আমরা অ্যামপ্লিটিউড নির্ণয় করব, সেটা কোনটা? এটাকে আমরা প্রথমে আলফা বলবো। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স, বরাবরই ওটা লিখবে ওয়াই বাই এক্স মড অফ, ওকে। তাহলে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই হচ্ছে -2, এক্স -2, ট্যান ইনভার্স 1 দাঁড়াচ্ছে ভিতরে, তো 1 মানে পজিটিভ 1ই ভাবতে পারি। ট্যান ইনভার্স tan π/4, তাহলে π/4 হচ্ছে আলফা। এই আলফা কোণের মান এটুকু হচ্ছে তোমার π/4। এইবার হচ্ছে 0 এখানে পৌঁছালে আমার পাই, অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলাম মানে পাই। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলাম মানে পাই, প্লাস পাই। পাই থেকে আর একটু যদি যাওয়া হয়, তার মানে পাই মানে 360 প্লাস 45 কত হয়ে যাচ্ছে? 405 ডিগ্রি। এটা কি? এটা আর্গুমেন্ট, কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্ট না। প্রিন্সিপাল আর্গুমেন্ট তোমার -পাই থেকে -180 থেকে 180-র মধ্যে হবে, ডিগ্রির মধ্যে হবে। তো এটা তো 180 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। -180 ডিগ্রি কমা +180 ডিগ্রি, এই যে আমরা কোনটা পেলাম, এদিক থেকে যদি আমি মেজারমেন্ট করি এখান থেকে এইখান পর্যন্ত, তাহলে আমার 405 ডিগ্রি হচ্ছে। এটা আর্গুমেন্ট, কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে না। প্রিন্সিপাল আর্গুমেন্ট আমরা দেখলাম এত থেকে এতর মধ্যে, তাহলে এটাকে মেজারমেন্ট করতে হবে এই দিক থেকে। দেখো, এই দিক থেকে মুভ করছি, কি ক্লকওয়াইজ মুভ করছি, ঘড়ি কাঁটা এদিকে ঘুরছে, ক্লকওয়াইজ মুভ করছি, এই গোটাটাই হচ্ছে তো তোমার পাই। আর যেহেতু আমি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছি, তাহলে কি হবে? অ্যাঙ্গেল নেগেটিভ হবে। সেখান থেকে বাদ দিতে হবে তোমার আলফা। তাহলে এটা পড়ে থাকবে আমাদের থিটা, এবং এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট। যেহেতু জেড আমাদের কাছে জেড যে কমপ্লেক্স নাম্বারটা আছে, এটা তৃতীয় পাদে অবস্থিত, বিলংস টু থার্ড কোয়াড্র্যান্ট। Therefore, amplitude of z equal to theta equal to theta equal to pi minus alpha পাই থেকে আলফা বাদ, তো মাইনাস পাই মাইনাস মাইনাস প্লাস আলফা ইকুয়াল টু আলফা মাইনাস পাই। আলফা মাইনাস পাই, আলফা আমরা কত পেয়েছিলাম? π/4 মাইনাস পাই ইকুয়াল টু -3π/4। তাহলে থার্ড কোয়াড্রেন্টে যদি হয় তাহলে আমরা দেখলাম সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু আলফা মাইনাস পাই, প্রিন্সিপাল আর্গুমেন্ট। নেক্সট ফোর্থে দেখি, ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়।
এটা কি একটা কমপ্লেক্স প্লেন। আচ্ছা, ফোর্থে আমরা এমন একটা নিলাম, ধরো z ইকুয়াল টু 1 মাইনাস √3 আয়োটা, একটা কমপ্লেক্স নাম্বার নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এক্স এর মান এখানে পজিটিভ, এক্স এর মান 1 এবং পজিটিভ, y এর মান মাইনাস √3 এবং নেগেটিভ দেখতেই পাচ্ছি। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে? চতুর্থ পাদে আছে, কোয়াড্রেন্টে আছে। ধরলাম এখানে অরিজিন থেকে জয়েন করে দিলাম, এটা আমরা আলফা বলছি। আলফা বের করি। প্রথমে আলফা ফর্মুলা কি ছিল? tan ইনভার্স মড y বাই এক্স, মডুলাস দিচ্ছি, নাহলে এই যে প্লাস মাইনাসের ব্যাপারগুলো দেখো। আচ্ছা, মাইনাস √3 বাই 1 tan ইনভার্স, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, অপারেশন করে দিচ্ছি, মাইনাস থাকলেও প্লাস, tan কত ডিগ্রির মান এটা? না, tan 60 ডিগ্রির মান এটা, 60, দ্যাট মিনস 3 দিয়ে ভাগ, তো পাই বাই 3 আলফা এর মান। তাহলে এটা কি আর্গুমেন্ট? না। চলো, যেহেতু z বিলংস টু কোথায় অবস্থান করছে? না, ফোর্থ কোয়াড্রেন্টে, অতএব আর্গুমেন্ট অফ জেড কি হবে? না, চতুর্থ পাদের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু মাইনাস আলফা হবে। থিটা ইকুয়াল টু মাইনাস আলফা, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু মাইনাস পাই বাই 3, আলফা এর মান পাই বাই 3। ঠিক? তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, একবার লিখে দিই এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, এই যে কমপ্লেক্স প্লেন আছে, জটিল তল আছে, এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে থিটা ইকুয়াল টু আলফা, সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা ইকুয়াল টু পাই মাইনাস আলফা, থার্ডে থিটা ইকুয়াল টু আলফা মাইনাস পাই। কি করে আসলো? অ্যাকচুয়ালি এদিক থেকে যেহেতু ক্লকওয়াইজ মুভ করেছিলাম, থিটা ইকুয়াল টু মাইনাস পাই থেকে আলফা বাদ, তো যেহেতু ক্লকওয়াইজ মুভ করেছিলাম এই জন্য সেটা এই মাইনাসটা হচ্ছে সেই জন্য ক্লকওয়াইজ মুভ করার জন্য। আর আমাদের থার্ড কোয়াড্রেন্টে কি ছিল? এরকম ছিল, এটা আলফা ছিল, এইটাকে আমরা বললাম আর্গুমেন্ট। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার আলফা মাইনাস পাই, এটা বক্সে ফেলে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে। আর ফোর্থে হবে থিটা ইকুয়াল টু মাইনাস আলফা, এদিকে মুভ করছে এই জন্য আলফা, নিচে মুভ করছে ক্লকওয়াইজ তার জন্য মাইনাস আলফা। তাহলে আমরা দেখলাম ফার্স্ট কোয়াড্রেন্ট আর্গুমেন্ট এটা, সেকেন্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্ট এটা, থার্ড কোয়াড্রেন্টে হলে আর্গুমেন্ট দাঁড়াবে থিটা ইকুয়াল টু আলফা মাইনাস পাই, আর ফোর্থে হবে এটা, যেখানে 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 আলফা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স এবং থিটা ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড।
জেটের আর্গুমেন্ট, ঠিক? যেটা এটাও বলে দেওয়া দরকার, থিটা বিলংস টু ওপেন মাইনাস পাই কমা পাই ক্লোজড। এটাকে তুমি যদি এইভাবে লিখতে পারো, মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু পাই, এই রেঞ্জের মধ্যে থিটা থাকবে, তাহলে সেটাকে আমরা অ্যাকচুয়ালি প্রিন্সিপাল আর্গুমেন্ট বলবো। আর্গুমেন্ট বলতে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্টকেই বেশিরভাগই বুঝি। আমাদের ক্লাস 11-এ প্রিন্সিপাল আর্গুমেন্টের কথাই রয়েছে, ঠিক? এবার কোনটা প্রিন্সিপাল আর্গুমেন্ট কোনটা আর্গুমেন্ট কি করে বুঝবো? আমরা কি করে বুঝবো যে আমাকে প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করতে বলেছে না আর্গুমেন্ট বের করতে বলেছে? দেখে নাও, সেটা আমি বললাম যে এটা হচ্ছে ধরো 45 ডিগ্রি, তাহলে এটাই ওর আর্গুমেন্ট। এখানে একটা কমপ্লেক্স নাম্বার ছিল, একবার পূর্ণ আবর্তন করার পর এই জায়গায় গেলাম, ওটাও হবে। দুইবার পূর্ণ আবর্তন করার পর আবার এখানে পৌঁছালাম, সেটাও আর্গুমেন্ট হবে। কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্ট সেটাকে বলবো যেটা এই রেঞ্জের মধ্যে থাকবে, ঠিক? ওটাকে প্রিন্সিপাল আর্গুমেন্ট বলবো। এবং আরেকটা বিশেষত্ব রয়েছে, দেখো, এ আর জি আর্গুমেন্ট প্রিন্সিপাল আর্গুমেন্ট, অ্যামপ্লিচিউডও বলতে পারো। ডিফারেন্সটা কি? এর একাধিক 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 মান হতে পারে, একাধিক মান হতে পারে। কেবলমাত্র একটি মান থাকবে, মানে কোণের মান আর কি, মান থাকবে। আর কি আরেকটা বিশেষ পার্থক্য, যেটাকে আমি অন্য কালিতে লিখছি, সাদা কালিতে দেখো, আর্গুমেন্ট বা অ্যামপ্লিচিউড একটাই ব্যাপার। আর্গুমেন্ট বলতে আর্গুমেন্ট এটাকে সংক্ষেপে এ আর জি অফ জেড, ছোট হাতের প্রথম যে এটা রয়েছে সেটা ছোট হাতের হবে আর্গুমেন্ট যদি নির্ণয় করতে বলে, ঠিক আছে? একাধিক কোণের মান হতে পারে। আর প্রিন্সিপাল আর্গুমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমাকে এ আর জি আর্গুমেন্ট স্মল এ, না সরি ক্যাপিটাল এ আর জি আর্গুমেন্ট অফ জেড, বড় হাতের এ যদি দেখতে পাই তাহলে সেটা প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করব। ছোট হাতের এ মানে সেটা আর্গুমেন্ট নির্ণয় করতে বলেছে। আমাদের ক্লাস 11-এ প্রিন্সিপাল আর্গুমেন্টের কথাই বলা আছে। দেখো, প্রিন্সিপাল থেকে জেনারেল বের করা খুব সহজ, সেটা গ্র্যাজুয়েশন লেভেলে রয়েছে, তখনই আলোচনা করা যাবে। তাহলে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট, মানে তোমাদের আর্গুমেন্ট বলতে প্রিন্সিপাল আর্গুমেন্টকেই বোঝাবে, ওকে? সেটাতে কি হয় আমরা আবারও বলছি, থিটার মানটা কি হবে, বিলংস টু কি হবে না -180 ডিগ্রি কমা 180 ডিগ্রির এই রেঞ্জে থাকবে, ঠিক? তাহলে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করতেছি, করা হয়ে গেল। এইবারে দেখো, আবার আরেকবার বলছি তোমাদের জন্য, বলো এখানে কি, এটাই মনে রাখতে হবে প্রিন্সিপাল আর্গুমেন্ট, যেহেতু থিটা ইকুয়াল টু আলফা, থিটা ইকুয়াল টু পাই মাইনাস আলফা, তৃতীয় পাদে আলফা মাইনাস পাই, চতুর্থতে থিটা ইকুয়াল টু মাইনাস আলফা।
এইভাবেই আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট, তোমাদের বইয়ে শুধু আর্গুমেন্টের কথা বলা আছে, সেটাকে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল আর্গুমেন্টকেই বোঝাচ্ছে। ঠিক এইভাবে আমরা বের করব। এবার কিছু প্রবলেম দেখব আমরা। ইন জেনারেল একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি, z ইকুয়াল টু ওয়ান প্লাস আয়োটা ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান। কমপ্লেক্স নাম্বার রয়েছে, আমরা অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট নির্ণয় করব। ওকে, এইবারে আমরা যদি এটাকে গুণ করি, রুট থ্রি প্লাস আয়োটা, রুট থ্রি আয়োটা, আয়োটা স্কোয়ার, রুট থ্রি ওয়ান প্লাস রুট থ্রি আয়োটা মাইনাস ওয়ান, রুট থ্রি মাইনাস ওয়ান, রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু আয়োটা। এটা আমার এক্স এর মান, এটা আমার ওয়াই এর মান। এইভাবে করলে কিছুটা সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। এই মানগুলো আমরা যেভাবে টেবিলে পড়েছিলাম সেভাবে একটু সমস্যার সম্মুখীন হতে পারি। সমস্যা কিছুই নয়, একটু কাজ বেশি করতে হবে, ক্যালকুলেশন বেশি আসবে। তা না করে আমরা আর্গুমেন্টের কিছু নিয়ম আছে, ওইভাবে করলে আরও সহজে আমরা আর্গুমেন্ট পেয়ে যাব। এখানে যেটা জিনিস দেখতে পাচ্ছি, এই জন্যই এই অঙ্কটা নেওয়া। কি দেখতে পাচ্ছি দেখো, এখানে জেড ইকুয়াল টু, ভাবো তো জেড ওয়ান জেড টু এর গুণফল আকারে আছে। মানে জেড ওয়ান কি জিনিস না, জেড ওয়ান হচ্ছে ওয়ান প্লাস আয়োটা, জেড টু কি জিনিস, কোন কমপ্লেক্স নাম্বার না রুট থ্রি প্লাস আয়োটা। দুটো কমপ্লেক্স নাম্বারের গুণ আকারে কিন্তু আছে। জেড ইকুয়াল টু জেড ওয়ান প্লাস জেড টু আছে। নিয়ম অনুযায়ী আমরা কি বের করব, আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বের করব। এএমপি অ্যামপ্লিটিউড অফ জেড বের করব ইকুয়াল টু এএমপি অ্যামপ্লিটিউড অফ জেড, জেড ওয়ান জেড টু, জেড ওয়ান ইন্টু জেড টু, এটা বের করব। তো দেখা গেছে এটা অ্যামপ্লিটিউড অফ জেড ওয়ান প্লাস অ্যামপ্লিটিউড অফ জেড টু এর সমান হয়ে গেছে। এটা ইকুয়াল টু এটা, একটা লাইনটা এদিক ওদিক হলো, এটা ইকুয়াল টু এটা। আমি কিন্তু সব এগুলো যেগুলো লিখছি সব বড় হাতের লিখছি। অ্যাকচুয়ালি আমাদের ক্লাস 11-এ প্রিন্সিপাল এলিমেন্ট আর্গুমেন্টকে বোঝানো হয়েছে। ঠিক, তো আমরা তাহলে জেড ওয়ানের আর্গুমেন্ট বের করি, তারপরে জেড টু এর আর্গুমেন্ট বের করি। জেড ওয়ান কি রয়েছে আমাদের, জেড ওয়ান হচ্ছে ওয়ান প্লাস আয়োটা। তোমরা দেখলে কমপ্লেক্স প্লেনে ওয়ান ওয়ান, পজিটিভ পজিটিভ, ওয়ান ওয়ান কোথায় রয়েছে, ওয়ান ওয়ান এইরকম জায়গায় রয়েছে, 1,1। এর আগেই আমরা এটা অঙ্ক করলাম। এটা কত ডিগ্রি দাঁড়িয়েছিল বলো, 45 ডিগ্রি দাঁড়িয়েছিল। থিটা ইকুয়াল টু আলফা, যেখানে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স ও মট এটা। তো 1 1 বসালে সেটা আমরা কত পাবো না, π/4 পাবো। দেখেছি আমরা করলাম, এটাতে আর সময় নষ্ট করছি না। অ্যামপ্লিটিউড অফ জেড ওয়ান ইকুয়াল টু, তাহলে আমরা π/4 পেয়েছি। জেড ওয়ানের অ্যামপ্লিটিউড হলো। এবার জেড টু এর অ্যামপ্লিটিউড বের করি। জেড টু কি আছে আমাদের, জেড টু ইকুয়াল টু √3 প্লাস আয়োটা। এটা কোথায় রয়েছে, প্রথম পাদেই রয়েছে। আমি ওখানে অঙ্কন না করে একটু অন্য প্লেনে দেখাচ্ছি। এটাও প্রথম পাদে আছে,
তো প্রথম পাতে অ্যামপ্লিটিউড এ এমপি অ্যামপ্লিটিউড অফ জেড টু কত হবে থিটা, প্রথম পাতে থিটা ইকুয়াল টু আলফা, আলফা মানে কি টেন ইনভার্স মড ওয়াই বাই এক্স, টেন ইনভার্স ওয়াই মানে হচ্ছে 1, এটা টেন ইনভার্স টেন পাই বাই 30 মান পাই বাই 6, অ্যামপ্লিটিউড জেড টু এর অ্যামপ্লিটিউড হচ্ছে পাই বাই 6, জেড ওয়ান এর অ্যামপ্লিটিউড পাই বাই 4, জেড টু এর অ্যামপ্লিটিউড পাই বাই 6। তাহলে ফর্মুলায় আমরা অতএব আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে অ্যামপ্লিটিউড অফ জেড এর অ্যামপ্লিটিউড নির্ণয় করা। তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড ইকুয়াল টু আমরা কি দেখেছি অ্যামপ্লিটিউড অফ জেড ওয়ান প্লাস অ্যামপ্লিটিউড অফ জেড টু, তাহলে এটা পেয়েছি পাই বাই 4, এটা হচ্ছে পাই বাই 6, 24 6 পাই প্লাস 4 পাই 10 পাই সমান 5 পাই বাই 12, এটাই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড অফ জেড, জেটের অ্যামপ্লিটিউড, জেটের অ্যামপ্লিটিউড নির্ণয় হয়ে গেছে। ওকে, বিভিন্ন কালি ইউজ করেছি, কোথাকার কোন কাজটা কখন করলাম দেখে নেবে। ঠিক, তাহলে গুণ অবস্থায় থাকলে আমরা গুণটা না করে দিয়েও গুণ করে দিয়ে এ প্লাস আই বি আকারে সাজানোর পরে এ প্লাস আয়োটা বি আকারে সাজানোর পরে তবুও করা যায়। একটু সহজভাবে করতে চাইলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারি যে গুণ আকারে থাকলে কি হয়ে যায়, ওই জটিল রাশি দুটোর আলাদা আলাদাভাবে অ্যামপ্লিটিউড বের করে তাদের যোগফল হয়ে যায়, দেখলাম আমরা। তাহলে 5 পাই বাই 12 হলো। নেক্সট দেখো এই অঙ্কটার ক্ষেত্রে ধরো ভাগের জেড ইকুয়াল টু ধরো এরকম আছে 1 প্লাস আয়োটা বাই √3 প্লাস আয়োটা, জেড ইকুয়াল টু z1 বাই z2, যেখানে z1 কি না 1 প্লাস আয়োটা, z2 কি z2 হচ্ছে √3 প্লাস আয়োটা। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এটার অ্যামপ্লিটিউড আগের অঙ্কটার ক্ষেত্রে দেখো এটার অ্যামপ্লিটিউড তুমি কিন্তু পাই বাই 4 পেয়েছো, এটার অ্যামপ্লিটিউড z2 এর অ্যামপ্লিটিউড পাই বাই 6 পেয়েছো। তাহলে দেখো আমরা ভাগের আকারে আছে, দুটো জটিল রাশির ভাগের আকারে আছে। এই ক্ষেত্রে আমরা করতে পারি কি যে এখানে রেশনালাইজেশন মেথড অ্যাপ্লাই না করে এ প্লাস আইবি আকারে না প্রকাশ করে আমরা সরাসরি z1 এর অ্যামপ্লিটিউড বের করব, z2 এর অ্যামপ্লিটিউড বের করব, তারপরে ফর্মুলা আছে, আচ্ছা z ইকুয়াল টু z1 বাই z2 ছিল, তো অ্যামপ্লিটিউড অফ জেড যদি ভাগ আকারে থাকে ধরো এরকম আছে অ্যামপ্লিটিউড z1 বাই z2, এটা ইকুয়াল টু অ্যামপ্লিটিউড z1 মাইনাস অ্যামপ্লিটিউড z2, এটা আমরা পাই বাই 4 পেয়েছিলাম, এটা আমরা পাই বাই 6 পেয়েছিলাম। 24 লসাগু, 6 পাই থেকে 4 পাই বাদ, 2 পাই বাই 24 পাই বাই 12। আগের অঙ্কটার সাথে পার্থক্য কি, যদি গুণ অবস্থায় থাকে তাহলে z1 আর z2 যদি গুণ অবস্থায় থাকে তাহলে z1 এর অ্যামপ্লিটিউড প্লাস z2 এর অ্যামপ্লিটিউড মানে প্লাস করতে হবে যোগ। এটার ক্ষেত্রে কি দেখলাম,
যদি ভাগ অবস্থায় থাকে, দুটো কমপ্লেক্স নাম্বার ভাগ অবস্থায় থাকে, তাহলে তাদের অ্যামপ্লিটিউড কি হবে? এককভাবে Z1 এর অ্যামপ্লিটিউড মাইনাস ওটার সাথে জাস্ট এটাই পার্থক্য, ওখানে ছিল যোগ, এখানে করতে হবে বিয়োগ। ভাগের ক্ষেত্রে বিয়োগ, যোগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে যোগ, গুণের ক্ষেত্রে যোগ, ভাগের ক্ষেত্রে বিয়োগ অ্যাপ্লাই করতে হবে। ওকে, আমরা অ্যামপ্লিটিউড দেখলাম, বিভিন্ন রকম জটিল রাশির অ্যামপ্লিটিউড দেখলাম। ওকে, আজকে এ পর্যন্তই। নেক্সটে আরও কিছু অ্যামপ্লিটিউড নিয়ে আলোচনা হবে এবং মডুলাস অ্যামপ্লিটিউড নিয়ে আমরা আলোচনা করব নেক্সট পর্বে। ওকে, আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।